বাংলাদেশ ভারত সম্পর্ক, ঢাকা দিল্লি সম্পর্কে হঠাৎ করে নাটকীয় মোড় লক্ষ্য করা যাচ্ছে। দর্শক, শত হতাশা, বিএনপির ব্যর্থতা, অদক্ষতা, অযোগ্যতার মধ্যেও এটা একটা সুখবর। দর্শক, ভারতে ব্রিক্স সম্মেলনে যাচ্ছে না প্রধানমন্ত্রী। প্রধানের বাংলাদেশ সফর সত্ত্বেও দীনেশ ত্রিবেদীকে মোটামুটি স্পষ্ট করেই জানিয়ে দেওয়া হয়েছে। তবে দুটি দাওয়াত পাওয়ার পরও বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন কিনা সেটি নিয়ে বেশ সন্দেহ রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এ বিষয়ে জানান, প্রধানমন্ত্রীর ব্রিক্স সম্মেলনে যোগ দেওয়ার ব্যাপারে এখন পর্যন্ত বাংলাদেশ কোনো সিদ্ধান্ত নেয়নি। এবছর ব্রিক্সের সম্মেলনে তারেক রহমানের চেয়ার ফাঁকা থাকা, আগামী বছর বিমস্টেক সম্মেলনে নরেন্দ্র মোদীর চেয়ার ফাঁকা থাকা, দুটোর কোনোটাই বাংলাদেশ বা ভারত চায় না। কিন্তু যদি এই অবিশ্বাস আর আস্থাহীনতা চলতে থাকে, তাহলে শুধু চেয়ার ফাঁকা নয়, দুই দেশের সম্পর্কের মধ্যেও ব্যবধান বাড়তেই থাকবে। তারা তো ভাই বাংলাদেশের কারোর সাথে কোনো বন্ধুত্ব করে নাই, বাংলাদেশের সাথেও বন্ধুত্ব করে নাই। তাদের বন্ধুত্বটা ছিল আওয়ামী লীগের সঙ্গে, এইটাই তারা বুঝাই দিছে। এখন তাদের হুশ আসছে, একটু ঢুস খাইছে, হুশ আসছে। কারণ তারেক রহমান সাহেব বলছে, আমি যেতে পারি আপনাদের দেশে, হ্যাঁ বেড়াইতে যাইতে পারি, কিন্তু শর্ত আছে। শর্তটা হইল শহীদ হাদির যে পলাতক আসামি দুইজন আছে, এদেরকে দিতে হবে, তাহলে আপনাদের সঙ্গে বন্ধুত্ব হবে, আপনাদের দেশে বেড়াইতে যাব। গত কয়েকদিন থেকেই গুঞ্জন ছিল পরবর্তী রাষ্ট্রপতি হতে চলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কিন্তু গত রাতে ব্যাপারটা নিশ্চিত হওয়া গেছে যে মির্জা ফখরুল রাষ্ট্রপতি হচ্ছেন না। বাংলাদেশের রাজনীতিতে ঘটতে যাচ্ছে শতাব্দীর অন্যতম সেরা এক নাটকীয় ঘটনা। দীর্ঘ ৩৫ বছর পর দেশের ইতিহাসে এমন একটি রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে যা নিয়ে সাধারণ মানুষের আগ্রহের কোনো কমতি নেই। কে হবেন বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা? কে বসবেন রাষ্ট্রের সর্বোচ্চ এই সম্মানের আসনে? আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশ ভাইরাল নিউজের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জানতে যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের সবাইকে বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিওটিতে এমন কিছু তথ্য বা তথ্য শেয়ার করা হয়েছে যা জানলে আপনারা অবাক হবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ দেখে নিয়েছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বলা না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যায়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে দাওয়াত দিতে চায়, ভারতে নিতে চায়, এই চেষ্টা চালাচ্ছে, কিন্তু উনি যাবে কিনা সেটা বড় প্রশ্ন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে দাওয়াত করতে চায়, ভারতে নিতে চায়, ভারতে নিয়ে আলাপ করতে চায়, কারণ মোদিজি তো আসতে পারবে না। মোদিজি আসলে কি ঘটে এখানে, এটা অতীতের একটা ইতিহাস আছে, যে ইতিহাসটা এই জাদুঘরে রাখা হয়েছিল। হ্যাঁ ভাই, মোদি যখন আসছিল তার কিছু স্টিল ছবি এই জাদুঘরে রাখা হয়েছে। এই মোদিজি যখন আসে তখন ঢাকা শহরে যা কিছু ঘটনা ঘটছিল ওই ঘটনার স্থির চিত্রগুলা এই জাদুঘরে রাখা হয়েছিল, সেগুলা কিন্তু সরাইয়া দেওয়া হয়েছে। আবার এই জাদুঘরে কিন্তু এইটাও ছিল কাঁটাতারের বেড়া, ওইখানে ঝুইলা আছে ফালানির লাশ, এইটাও কিন্তু ছিল, ওইটাও সরানো হয়েছে। এগুলো সরানোর মাধ্যমে বুঝাই দেওয়া হয়েছে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক শত্রুতামি না, ভালো বন্ধুত্ব সম্পর্ক রাখতে চাই। বাংলাদেশ এইটাই বুঝাইছে। তার মানে কি জানেন, ওই আগের বন্ধুত্ব না, আগের বন্ধুত্ব হবে না। কারণ কি জানেন ভাই, লেখাপড়া আর প্রেম এই দুইটা ব্যাপারে যদি একবার ব্রেকআপ হয়ে যায়, এটা আর জোড়া লাগতে চায় না। সমস্যা অনেক, সমস্যাগুলো কিন্তু ওনারাই তৈরি করছে। একটুখানি ফ্ল্যাশব্যাকে যান, ওনারা কি না করছে, ওনাদের মিডিয়া কি না করছে ডক্টর ইউনূস সরকারের আমলে। আচ্ছা, ডক্টর ইউনূস সরকারের ওই 18 মাস বাদ দিলাম, ওনারা বলছিল নির্বাচিত সরকার আসলে আমরা সুসম্পর্ক গড়ে তুলবো, আমাদের আলাপ আলোচনা চলবে, বন্ধুত্ব চলবে, এরকম একটা কথা বলছে। কিন্তু নির্বাচিত সরকার আসার পর কি শুরু করলো, অমিত শাহ আর শুভেন্দু বাবু দুইজনে মিলা ওই যে পুশিন প্রতিদিনই এরকম ঘটনা ঘটাচ্ছিল। কত বড় অপরাধ চিন্তা করেন, আন্তর্জাতিক আইনের মধ্যে এটা অপরাধ। আপনার দেশের একজন নাগরিককে, যে নাগরিকের ভোট নিছেন আপনি, সেই নাগরিকের এখন ভোটের অধিকার কাইরা আপনি তাকে ঠেলা অন্য দেশে পাঠাই দিতেছেন। তার জায়গা সম্পত্তি, ব্যবসা বাণিজ্য, স্কুলের লেখাপড়া, বাল বাচ্চার ভবিষ্যৎ সব ওইখানে সবকিছু নষ্ট করে দিয়া আপনি কি অমানবিক কাজ করতেছেন, আপনি ঠেলা এই দেশে পাঠাই দিতেছেন। আর বর্ডার কিলিং তো আছে, সেটাও চলতেছিল, থামে নাই। কিন্তু নির্বাচিত সরকার আসার পরও সেটা থামে নাই। আর চাঁদাবাজিও থামে নাই। ওই যে রংপুর আমরা কিনা নিতে চাই, নিলামে উঠায়া বহু টাকা দিয়া রংপুরকে ওনারা কিনা নিবে। আর যদি আপনি রংপুর না দেন, জবরদস্তি নিয়ে নিবে, দখল করে নিবে, আধা ঘন্টার মধ্যে নিয়ে নিবে। আর ওই ফেনীটাও তারা নিয়ে নিবে, আর ওদিক দিয়ে চিটাগাংটাও তারা নিয়ে নিবে, সব কিছু কাইরা নিয়ে চলে যাবে। কারণ এটা তো তাদেরই ছিল। হ্যাঁ, মনে মনে কিন্তু তাদের একটা প্রদেশ, এটা মনে মনে লেখা রাখছে, কাগজে কলমও আছে ওদের দেশে, খুঁজলে পাবেন। শুভেন্দুর ভিডিওগুলো আপনি আইনা দেখেন, অমিত শাহের কথাগুলো দেখেন, দেখলে আপনি বুঝতে পারবেন পার্শ্ববর্তী দেশের সাথে এরকম ব্যবহার কেউ করতে পারে। সবচেয়ে ভয়াবহ ঘটনা কোথায় ঘটাইছে, জাতিসংঘে। সেটা ভুলে গেলে হবে। আমাদের খলিলুর রহমান দাঁড়াইছিল ওই জাতিসংঘে, এটা আমাদের অহংকার। ডক্টর খলিলুর রহমান সাহেব ওইখানে দাঁড়াইছে। কিন্তু পার্শ্ববর্তী দেশ যারা আমাদেরকে বন্ধু দাবি করে, যারা দাবি করে এই দেশকে স্বাধীন করে দিছে, সেই বন্ধু কিন্তু পার্শ্ববর্তী দেশকে ভোটটা দেয় নাই। হ্যাঁ, ভোটটা দেয় নাই। ভোট দিছে কোথায়, 1000 মাইল দূরে সেই সাইপ্রাসের একজন ক্যান্ডিডেট ছিল, তাকে ভোট দিছে। আর দীনেশ ত্রিবেদী এসে বলে একই আকাশ, একই বাতাস, একই নিঃশ্বাস,
কিন্তু ভোটটা দেয় নাই। কেমন বন্ধু আপনি বুঝে নেন, শত্রুতামিটা তারাই তৈরি করছে, কিন্তু তারা তো ভাই বাংলাদেশের কারোর সাথে কোনো বন্ধুত্ব করে নাই, বাংলাদেশের সাথেও বন্ধুত্ব করে নাই, তাদের বন্ধুত্বটা ছিল আওয়ামী লীগের সঙ্গে। এইটাই তারা বুঝাই দিছে। এখন তাদের হুশ আসছে, একটু ঢুস খাইছে, হুশ আসছে, কারণ তারেক রহমান সাহেব বলছে আমি যেতে পারি আপনাদের দেশে, হ্যাঁ বেড়াইতে যাইতে পারি, কিন্তু শর্ত আছে। শর্তটা হইল শহীদ হাদির যে পলাতক আসামি 2 জন আছে এদেরকে দিতে হবে। আর 5ই আগস্টে যে হত্যাকাণ্ড চালায়া আপনার দেশে লুকায় আছে তার তো বিচারে রায় হয়ে গেছে, তাকে আপনাদের দিতে হবে। যদি এই 2 জনকে দেন, মানে শহীদ হাদির হত্যাকারী এবং শেখ হাসিনা, তাদেরকে যদি দেন, এমনই কথাবার্তা চলতেছে, হয়তো আমার ভুলও হতে পারে, কিন্তু যেটুকু মার্কেটে শুনতেছি ওইটুকুই বলতেছি, তাদেরকে যদি দেন তাহলে আপনাদের সঙ্গে বন্ধুত্ব হবে, আপনাদের দেশে বেড়াইতে যাবো, এমনও যাইতে পারে, আগামী মাসও যাইতে পারে, পরের মাসও যাইতে পারে। যাই হোক, যা মার্কেটে শুনতেছি সেটাই বলতেছি। কিন্তু আমার প্রশ্ন, পার্শ্ববর্তী দেশের হইয়া, একদম বন্ধু হইয়া জাতিসংঘের মধ্যে আপনি ভোটটা দেন নাই কেন? তার মানে আপনি চান নাই বাংলাদেশ সম্মানের সহকারে পৃথিবীর বুকে দাঁড়াক। কারণ কি জানেন ভাই, এই জাতিসংঘের সাথে জড়িত 193টা দেশ। চিন্তা করেন কতগুলো দেশ পৃথিবীর এই জাতিসংঘের সাথে জড়িত। আর ওইখানে নির্বাচন হইতেছে, সে নির্বাচনে আমাদের দেশের একজন প্রার্থী, 2 জন প্রার্থীর মধ্যে আমাদের একজন, আমাদেরকে ভোটটা দেয় নাই। তার মানে তোমাদের মনের মধ্যে যে কি বাংলাদেশ নিয়ে, এটা আমরা বুঝি না। বুঝার তো কোনো কারণ নাই। এইসব গোয়েন্দাগিরি কইরা কোনো লাভ হবে না ভাই। বাংলাদেশ যে বদলে গেছে এটুকু তো টের পাচ্ছেন। এই গোয়েন্দারা ভাই আগেও যাওয়া আশা করতো, কিন্তু আমরা জানতাম না। এখন এয়ারপোর্টে পা দেওয়ার সঙ্গে সঙ্গে হেডলাইন, প্রত্যেকটা পত্রিকায়, প্রত্যেকটা চ্যানেলে আলাপ হচ্ছে। সরকার কোনো বাধা দিচ্ছে না, বাধা দিচ্ছে না। সরকারও চায় এগুলো প্রচার হোক, জনমত তৈরি হোক। হ্যাঁ, ভারতের বিরুদ্ধে যে জনমত তৈরি হইতেছে, সরকার সেটাই চোখে আঙুল দিয়া দেখাই দিল। ভাই ব্রাদার, অনেকেই বলে পার্শ্ববর্তী দেশ চারিদিকে, ওদের সঙ্গে সুসম্পর্ক রাখতেই হবে। ভাই নাহিদ ইসলাম এই ব্যাপারে একটা সুন্দর যুক্তি দেখাইছে যে আমার বোনকে বা আমার ভাইকে বা আমার সন্তানকে কেউ খুন করে আপনার বাড়িতে গিয়া লুকাইছে। এখন আমি আপনাকে পাড়া প্রতিবেশী মনে করতে পারি, আপনি যতক্ষণ পর্যন্ত ওই খুনিকে আমার হাতে তুলে না দিবেন ততক্ষণ পর্যন্ত তো আপনি বন্ধু হইতে পারেন না। ব্যাপারটা কিন্তু এইখানে এইটাই বুঝতে পারছে ভারত সরকার, যে শেখ হাসিনাকে এখানে রাইখা বাংলাদেশের সাথে বন্ধুত্ব হবে না, বাংলাদেশের জনগণ মাইনা নিবে না। আর সবচেয়ে বড় ভুলটা করছে 5ই আগস্টে। এখানে 5ই আগস্ট উদযাপন করবো আমরা, ওইখানে তারা সুযোগ করে দিল শেখ হাসিনাকে কথা বলার। এটা সবচেয়ে বড় ভুল করছে। ওই ভুলের মাসুল দেওয়ার জন্যই কিন্তু এই আসা যাওয়া শুরু হয়েছে। ওই যে দেখেন ত্রিবেদী সাহেব এর মধ্যে চলে গেছে কিন্তু দিল্লি, বৈশা গেছে কিন্তু মোদিজির সঙ্গে, প্রাণের কথা, মনের কথা, গোপন কথা যা কিছু হয়েছে তারেক রহমান সাহেবের সাথে সবকিছু ওইখানে যা বলবে। এগুলো তার টেলিফোনে বলা যায় না ভাই, ডিজিটাল যুগ, ফাঁস হয়ে যেতে পারে। যার জন্য দিল্লিতে চলে গেছে মোদিজির সঙ্গে আলাপ করতে। কিন্তু ভাই ব্রাদার, এখন একটা বড় প্রশ্ন, গত 55 বছর যেভাবে বাংলাদেশ ওনাদের সঙ্গে ছিল, হ্যাঁ যেভাবে ছিল ওইভাবে কি বর্তমান সরকার থাকতে পারবে? না, থাকতে পারবে না। ইচ্ছা করলেও থাকতে পারবে না, থাকার কোনো সুযোগ নাই। কারণ কি জানেন, চীনের সাথে কথাবার্তা হয়ে গেছে, সরকার যে কথা দেয় কথা ফেলতে পারবে না। তো পাকিস্তানের সাথে কথাবার্তা হয়ে গেছে, বন্ধুত্ব হয়ে গেছে। ওদিকে টার্কির সাথে বন্ধুত্ব হয়ে গেছে, আমেরিকার সাথে বিজনেসের একটা চুক্তিপত্র হয়ে গেছে। আমেরিকান সরকার বিজনেস চায়, বিজনেস দিয়ে দিছে। সব অ্যাঙ্গেলই কিন্তু বর্তমান সরকার ঠিক আছে। কিন্তু তারপরও একটা কথা থেকে যায়, রয়ের তো একটা নেটওয়ার্ক এই দেশে ছড়ায়া ছিটায় আছে। সেটা কি নাই? সেটাও আছে ভাই, নিশ্চয়ই সেটা আছে। কিন্তু কাটা দিয়েই কাটা তুলতে হয়। আমাদেরকে ভাই বন্ধুত্ব করতে হবে পাকিস্তানের সাথে। কথাটা শুনে রাগ করেন না, ব্যাখ্যা দেবো। পাকিস্তানের সাথে এই জন্য বন্ধুত্ব করতে হবে, পাকিস্তানের গোয়েন্দা হলো পৃথিবীর সেরা গোয়েন্দা, ISI। এরা কিন্তু সেরা পৃথিবীর। যেমন ইসরায়েলের গোয়েন্দারা, ঠিক তেমনি কিন্তু এই পাকিস্তানি গোয়েন্দারা। কিছুদিন আগেই তো অপারেশন সিন্দুর নামে একটা যুদ্ধ হয়ে গেল, পাকিস্তান ভার্সেস ভারত। ওইখানে কিন্তু চীনও যোগ করছিল, ওপেন চীন যোগ দিছিল। তার মানে কি জানেন, এই যুদ্ধের পিছনে ভাই সবচেয়ে বড় শক্তি কাজ করছে কাদের জানেন? পাকিস্তানের ISI। এই গোয়েন্দা বিভাগই সবচেয়ে বড় কাজ করছে এই যুদ্ধেতে। এই যুদ্ধের জয়ের পিছনে পাকিস্তানের এই গোয়েন্দাদের হাত আছে। আর এই পাকিস্তানের ISI কিন্তু বাংলাদেশের দিকেও নজর রাখছে। কিছুদিন আগের একটা ঘটনা কি আপনারা ভুলে গেছেন? ওইটা কিন্তু গুজব না, আমার মনে হয় নিশ্চয়ই গুজব ছিল না। সেটা কি, মাননীয় তারেক রহমান সাহেবকে হত্যা করার জন্য একটা ষড়যন্ত্র হয়েছিল, সেটা ISI ফাঁস করছিল। সেটার সঙ্গে বিমান বাহিনীর পথভ্রষ্ট কিছু সৈনিক এবং পাকিস্তানের দুষ্ট একটা চক্র জড়িত ছিল। পাকিস্তান থেকেই সেটা ফাঁস করা হয়েছে। এই গোপন তথ্য ফাঁস করার পর থেকেই কিন্তু পাকিস্তানের সাথে বাংলাদেশের বন্ধুত্ব আরো গভীর হয়েছে। এবং পাকিস্তান তখন এমন কথাও বলছে, বাংলাদেশের উপরে কেউ যদি কুনজর দেয়, কেউ যদি আক্রমণ করতে চায়, সে আক্রমণ আমরা মাইনা নেব না, এমন কথাও বলছে, তাই না? তার মানে কি জানেন, কোনো বিপদ আপদ হইলে পাকিস্তান আমাদের পাশে আছে। দেখেন ইরান আর আমেরিকার যে যুদ্ধ, এটা একটা মীমাংসার জন্য বৈঠক হয়েছিল না পাকিস্তানের ইসলামাবাদেই কিন্তু এই বৈঠকটা হয়েছে। আমেরিকা থেকে সবাই প্লেন বইরা উড়ে আসছে, ইরান থেকেও উড়ে আসছে। তার মানে কি মুরব্বীটাকে পাকিস্তানের হেডম আছে ভাই। এখন আপনি বলতে পারেন, ভাই আপনি কি রাজাকার হয়ে গেলেন, পাকিস্তানের পক্ষে কথা বলেন? তাহলে আমি আপনাদেরকে উত্তর দিব ভাই, এই আমেরিকা তো ভাই 8 বছর 9 বছর যুদ্ধ করছিল এই ভিয়েতনামের সঙ্গে, 8-9 বছর যুদ্ধ করছে। বর্তমানে এই ভিয়েতনামের সাথে আমেরিকার কি সম্পর্ক আপনারা নিশ্চয়ই জানেন। সবচেয়ে গভীর সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, ব্যবসায়িক সম্পর্ক। ভিয়েতনামের এম্বাসি আছে আমেরিকায়, আমেরিকার এম্বাসি আছে ভিয়েতনামে। কি গভীর বন্ধুত্ব। আবার দেখেন এই জাপানের মধ্যে হিরোশিমায় বোমা ফেলছিল না, পারমাণবিক বোমা ফেলছিল কারা? এই আমেরিকা। বর্তমানে কি জাপানের সাথে আমেরিকার বন্ধুত্ব নাই? সবচেয়ে গভীর বন্ধুত্ব আমেরিকার সাথে, জাপানের সাথে, ভিয়েতনামের সাথে। তাহলে আমরা পাকিস্তানের সাথে বন্ধুত্ব করলে অসুবিধা কি ভাই? একটা মনস্তাত্ত্বিক দিক চিন্তা করেন, একটু চিন্তা করলেই বাইর করতে পারবেন। পাকিস্তানের সাথেই তো ছিল এই বাংলাদেশ। আজকে যদি এই বাংলাদেশের উপরে কেউ আক্রমণ করতে চায়, কেউ বড় চোখ দেখায়,
ওরা সহ্য করবে না, ওরা আক্রমণ করবেই। কারণ কি জানেন, তাদের ভূখণ্ড, আমার ভাই আলাদা হয়ে গেছে, ওকে নো প্রবলেম, কিন্তু আমার ভাই ঘরের মধ্যে অন্য কেউ আক্রমণ করবে, এইটা হইতেই দিবে না। এটা হলো মনস্তাত্ত্বিক দিক। এই অ্যাঙ্গেলেই আমরা বিরাট সাপোর্ট পাবো পাকিস্তানের, টার্কির, চীনের। আর চীন আর পাকিস্তানের সাথে যাদের সম্পর্ক থাকে তাদের সঙ্গে কি ইন্ডিয়া বন্ধুত্ব করতে পারে? নিশ্চয়ই পারে না। ওই বন্ধুত্ব হয় না। শ্রীলঙ্কার দিকে তাকান, এখন চীনের সাথে গভীর বন্ধুত্ব, এক সময় ভারতের সঙ্গে ছিল। মালদ্বীপের দিকে তাকান, চীন ঘেঁষা হয়ে যাচ্ছে ধীরে ধীরে, আগে কিন্তু এই ভারতের সঙ্গে বন্ধুত্ব ছিল। নেপালের দিকে তাকান, ছুটা গেছে। আমরাও ভাই ছুটা যাবো, অটোমেটিক ছুটা যাবো, কেউ ঘেঁষতে পারবে না। সরকার ইচ্ছা করলেও ভাই ঘেঁষতে পারবে না। কারণ কি জানেন, তাদের চরিত্রটা ওপেন হয়ে গেছে ওই জাতিসংঘের ভোট দিয়া আর ওই পুশিন এবং এই যে সীমান্ত হত্যা, ভাই পৃথিবীর কোথাও এরকম ঘটনা ঘটে না যে জাম একটা মানুষকে আপনি গুলি করে মাইরা ফেলাইবেন। হাই রে জীবন, কোনো মূল্যই নাই তাদের কাছে বাংলাদেশের মানুষের জীবন। আবার তাদের সঙ্গে কিভাবে বন্ধুত্ব হয়? যাই হোক, সবকিছু ভবিষ্যতের উপরে ছাইরা দেয়, কিন্তু দুশ্চিন্তার কোনো কারণ নাই। এই দেশ ভাই ওই আগের মতো হবে না, এটা আপনারা লেখা রাখেন। ওনারা কেউ করতে চাইলো, বাংলার জনগণ সেটা হইতে দিবে না। আমরা তো পাহারাদার পাঠাইছি ভাই, আমাদের পাহারাদার আছে 11 দল, তারাই পাহারা দিয়ে রাখবে। বাংলাদেশের রাজনীতিতে ঘটতে যাচ্ছে শতাব্দীর অন্যতম সেরা এক নাটকীয় ঘটনা। দীর্ঘ ৩৫ বছর পর দেশের ইতিহাসে এমন একটি রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে যা নিয়ে সাধারণ মানুষের আগ্রহের কোনো কমতি নেই। কে হবেন বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা, কে বসবেন রাষ্ট্রের সর্বোচ্চ এই সম্মানের আসনে, এই নিয়ে যখন সারা দেশে টানটান উত্তেজনা, ঠিক তখনই রাজনৈতিক দাবা খেলায় এমন এক চাল চালা হলো যা দেখে রীতিমতো হতবাক পুরো দেশের রাজনৈতিক বিশ্লেষকরা। শুরুতেই আপনাদের জন্য একটা গুড নিউজ দিয়ে রাখি। অনেকেই ভেবেছিলেন বর্তমানে স্পিকার হাফিজউদ্দিন সাহেব হয়তো রাষ্ট্রপতি হতে যাচ্ছেন, কিন্তু না, তিনি রাষ্ট্রপতি হচ্ছেন না, তিনি জাতীয় সংসদের স্পিকার পদেই বহাল থাকছেন। এর মানে হলো আমাদের সংসদ আগের মতোই প্রাণবন্ত থাকছে। স্পিকার হিসেবে তার যে বলিষ্ঠ ভূমিকা তা থেকে দেশবাসী বঞ্চিত হচ্ছে না। তাহলে প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রপতি কে হচ্ছেন? শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই নির্বাচনের আড়ালে লুকিয়ে থাকা এমন কিছু রাজনৈতিক হিসাব নিকাশ আজ আপনাদের সামনে তুলে ধরব, যা জানলে আপনিও চমকে উঠবেন। দীর্ঘ ৩৫ বছর পর দেশে যখন একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে, তখন সবার নজর ছিল প্রধান দুই রাজনৈতিক শক্তির দিকে। আপনারা জানেন, রাষ্ট্রপতি নির্বাচিত হন জাতীয় সংসদে ৩৫০ জন সংসদ সদস্যের ভোটে। যে দলের সংখ্যাগরিষ্ঠতা আছে তাদের প্রার্থী যে জিতবেন এটা শতভাগ নিশ্চিত। কিন্তু রাজনীতিতে শুধু জেতাই শেষ কথা নয়, অনেক সময় হেরে গিয়েও জানান দিতে হয় নিজের অস্তিত্বের। আর ঠিক এই কাজটি এবার করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং তাদের নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যজোট। গত বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন ছিল জামায়াত ইসলামী কাকে তাদের প্রার্থী করবে। আলোচনা ও সম্ভাবনা তালিকায় অনেক বাঘা বাঘা নাম উঠে এসেছিল। কেউ বলছিলেন ফাঁসির মঞ্চ থেকে ফিরে আসা বর্ষিয়ার নেতা এটিএম আজহারুল ইসলামের কথা, আবেগের জায়গা থেকে তার নামটি ছিল সবার শীর্ষে। কেউ আবার বলছিলেন এলডিপি চেয়ারম্যান ডক্টর কর্নেল অলি আহমেদের কথা। আলোচনা টেবিলে আরও ছিল আমার দেশ পত্রিকার সম্পাদক দীর্ঘদিনের মজলুম সাংবাদিক মাহমুদুর রহমানের নাম। এমনকি শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস কিংবা খেলাফত মজলিসের নেতা আল্লামা মামুনুল হকের নামও শোনা যাচ্ছিল সম্ভাব্য প্রার্থীর তালিকায়। কিন্তু রাজনীতিতে যা রটে তা সব সময় ঘটে না। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 9 আগস্ট রোববার বেলা 11:30টায় রাজধানীর 29 মিন্টো রোডে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার বাসভবনে অনুষ্ঠিত হয় 11 দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক। বিরোধী দলীয় নেতা ও আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের সভাপতিত্বে এই বৈঠকে সর্বসম্মতভাবে এমন একজনকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হয় যা আক্ষরিক অর্থে একটি মাস্টার স্ট্রোক। তিনি হলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান, সাবেক মন্ত্রী এবং মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম। এই ঘোষণার পর অনেকেই একটি প্রশ্ন তুলছেন। অনেকেই বলছেন, জামায়াত ইসলামীর মতো এত বড় একটি দলের কি নিজেদের কোনো যোগ্য নেতা ছিল না? তাদের তো অনেক বর্ষিয়ান ও হেভিওয়েট নেতা রয়েছেন, তাহলে দলের বাইরের একজনকে কেন মনোনয়ন দেওয়া হলো? এটা কি জামায়াতের রাজনৈতিক দেউলিয়াত্ব? যারা এমনটি ভাবছিলেন তারা আসলে জামায়াতের এই সুদূর প্রসারী রাজনৈতিক চালটি ধরতে পারেননি। এই সিদ্ধান্তটি দেউলিয়াত্ব নয়, বরং এটি জামায়াত ইসলামীর ইতিহাসের অন্যতম সেরা একটি রাজনৈতিক মাস্টার স্ট্রোক। একটু গভীরভাবে চিন্তা করুন, কর্নেল অলি আহমদ কে? তিনি শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি জীবিত অবস্থায় থাকা মুক্তিযুদ্ধের সবচেয়ে প্রমিনেন্ট এবং গুরুত্বপূর্ণ একজন পার্সন। মুক্তিযুদ্ধে প্রথম বিদ্রোহ ঘোষণাকারী সেনা কর্মকর্তা তিনি, খেতাবপ্রাপ্ত বীর বিক্রম। তিনি বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন, 6 বারে নির্বাচিত সংসদ সদস্য এবং একাধিকবারের সফল মন্ত্রী। জামায়াত ইসলামের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যে বয়ান তৈরি করা হয়েছিল, মুক্তিযুদ্ধের এমন একজন অসংবাদিত হিরোকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়ে জামায়াত সেই বয়ানকে এক নিমিষেই ধূলিসাৎ করে দিয়েছে। তারা প্রমাণ করে দিয়েছে দেশের সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের প্রকৃত সম্মান রক্ষায় তারা কতটা উদার এবং দূরদর্শী। অন্যদিকে ক্ষমতাসীন দল বিএনপি থেকে বিএনপির পদে মনোনীত করা হয়েছে দলটির বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। এখানে কোনো সন্দেহ নেই যে মির্জা ফখরুল একজন সজ্জন ব্যক্তি। বিগত সরকারের চরম স্বৈরাচারী ও নিপীড়নমূলক শাসন আমলে তিনি বিএনপিকে পরম মমতায় আগলে রেখেছেন, দলকে ঐক্যবদ্ধ রেখেছেন। কিন্তু রাজনৈতিক ময়দানে তার আরেকটি পরিচয় নিয়ে জোর চর্চা রয়েছে। তার নিজের বক্তব্য অনুযায়ী তিনি আল্লাহর আইনের প্রতি সরাসরি বিশ্বাসী নন। এছাড়া তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড নিয়ে যে ঐতিহাসিক সত্যটি রয়েছে সেটি হলো তিনি মুক্তিযুদ্ধের একজন চিহ্নিত ও শাস্তিপ্রাপ্ত রাজাকারের সন্তান। এখন হিসাবটি মেলান, একদিকে জামায়াত ইসলামী যাদের বিরুদ্ধে সবসময় মুক্তিযুদ্ধের বিরোধিতার অভিযোগ তোলা হয়, তারা রাষ্ট্রের সর্বোচ্চ পদের জন্য মনোনয়ন দিয়েছে মুক্তিযুদ্ধের
বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বীর বিক্রম খেতাবপ্রাপ্ত একজন সেনানীকে। আর অন্যদিকে যারা নিজেদেরকে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি বলে দাবি করে বা সেই বয়ান দেয়, সেই বিএনপি মনোনয়ন দিয়েছে একজন চিহ্নিত রাজাকারের সন্তানকে। ন্যারেটিভের বাইরে গিয়ে বাস্তবে কারা মুক্তিযুদ্ধ এবং দেশের সার্বভৌমত্বকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে তা এই একটি রাজনৈতিক সিদ্ধান্তেই দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে। অবশ্য এটা স্বীকার করতেই হবে যে দলীয় অবস্থান থেকে বিচার করলে মির্জা ফখরুল এবং কর্নেল অলি আহমদ উভয়েই নিজ নিজ জোটের জন্য বেস্ট চয়েস। কিন্তু নির্বাচনের ফলাফল কি হবে? ফলাফল আসলে সবারই জানা। জাতীয় সংসদে বিএনপির একক সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, তাদের আসন সংখ্যা 200-র বেশি। সংবিধান ও দলীয় শৃঙ্খলা অনুযায়ী বিএনপির কোনো সংসদ সদস্য দলের মনোনীত প্রার্থীর বাইরে ভোট দিতে পারবেন না, যাকে বলে হুইপ মানা। সুতরাং এটা নিশ্চিতভাবেই বলা যায় যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হতে যাচ্ছেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি। কর্নেল অলি আহমেদ এই নির্বাচনে জিততে পারবেন না, এটা তিনি নিজেও জানেন, জামায়াতে ইসলামীও জানে। তাহলে প্রশ্ন হলো, হেরে যাওয়ার কথা জেনেও কেন প্রার্থী দিল জামায়াত? কেন এই নির্বাচন? এখানেই লুকিয়ে আছে ভবিষ্যতের রাজনীতির আসল সমীকরণ। রাজনীতিতে সবসময় সংখ্যার জোর দিয়ে সবকিছু বিচার করা যায় না। অনেক সময় উপস্থিতি জানান দেয়াটাই সবচেয়ে বড় জয় হয়ে দাঁড়ায়। জামায়াত ইসলামী জানে যে তাদের প্রার্থী জিতবে না, কিন্তু তারা এটাও জানে যে সংসদে তাদের এবং তাদের মিত্রদের যে ভোট রয়েছে তা যদি একত্রিত হয় তবে কর্নেল অলি আহমেদ অন্তত 80 থেকে 90টি ভোট পাবে। এই 80 থেকে 90টি ভোট শুধু কয়েকটি সংখ্যার নয়, এটি বাংলাদেশের আগামী দিনে রাজনীতির একটি শক্ত ভিত। বঙ্গভবনের ইতিহাসে লেখা থাকবে 35 বছর পর হওয়া একটি রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছেড়ে দেননি, বরং তিনি বুক চিতিয়ে লড়াই করে 90টি ভোট পেয়েছিলেন। এর মাধ্যমে জামায়াত ইসলামী ও তাদের জোট প্রমাণ করে দিল যে সংসদে তারা কেবল একটি কোণঠাসা বিরোধী দল নয়, তারা রাষ্ট্রের প্রতিটি সাংবিধানিক প্রক্রিয়ার একটি শক্তিশালী, গ্রহণযোগ্য এবং বিকল্প রাজনৈতিক শক্তি। তারা প্রমাণ করল যে তারা একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করতে সক্ষম, যার পেছনে একটি বিশাল জনসমর্থন ও সংসদীয় শক্তি রয়েছে। এই নির্বাচন পরবর্তী সময়ে দেশের রাজনীতিতে এক মারাত্মক প্রভাব ফেলবে, যা আগামী নির্বাচনগুলোতে নতুন মেরুকরণের সৃষ্টি করবে। 9 আগস্টের সেই ঐতিহাসিক বৈঠকে উপস্থিত ছিলেন 11 দলের শীর্ষ সব নেতৃবৃন্দ। সেখানে জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, বাংলাদেশ নেজাম ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির আব্দুল কাইয়ুম সুবহানি, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান, এবি পার্টির জেনারেল সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সহ আরও অনেক শীর্ষ নেতা উপস্থিত থেকে এই ঐতিহাসিক সিদ্ধান্তে ঐক্যমত্য পোষণ করেন। এটি প্রমাণ করে যে ডানপন্থী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দলগুলো এখন আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি সুসংগঠিত এবং ঐক্যবদ্ধ। পরিশেষে বলা যায়, জয় পরাজয় বড় কথা নয়। এবার রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত ইসলামী যে রাজনৈতিক পরিপক্কতা এবং দূরদর্শিতার পরিচয় দিয়েছে তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি মাইল ফলক হয়ে থাকবে। কর্নেল অলি আহমেদ হয়তো বঙ্গভবনে বসবেন না, কিন্তু তিনি যে রাজনৈতিক ঐক্যের প্রতীক হয়ে এই নির্বাচনে লড়ছেন তা ভবিষ্যতের একটি নতুন বাংলাদেশের ইঙ্গিত দিচ্ছে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।